ধর্ষণের অভিযোগে মাত্র ১৭ বছর বয়সে জেল খাটতে হয় আমাকে। আজ দীর্ঘ ৯টা বছর পর অন্ধকার এক দালান কোঠা থেকে বাহিরে বের হয়ে দীর্ঘ একটা শ্বাস বুকে নিয়েই হাঁটা শুরু করলাম নিজের আপন গন্তব্যে। এই ৯ বছর একটা বারের জন্যও নিজের আপন পরিবারের বলতে কেউ আমার সাথে দেখা করতে আসেনি। আর আসবেও বা কেন? তাদের কাছে তো আমি একজন ধর্ষক, চরিত্রহীন ছাড়া আর কিছুই না। কোনো পরিবারই হয়তো চাইবে না একজন ধর্ষকের সাথে কোনো রকম সম্পর্ক বজায় রাখতে। তাদের প্রত্যেকের সামনে আমি সেদিনই মৃত হিসেবে গণ্য হয়েছিলাম, যেদিন ধর্ষক হিসেবে সবার সামনে প্রমাণিত হয়েছিলাম। জানি না ঠিক এত বছর পরেও নিজ আপন পরিবারের সম্মুখে দাঁড়ালে তারা কি আমায় মেনে নেবে, নাকি ধর্ষক চরিত্রহীন কোলাঙ্গার বলে লাঞ্ছনা অপমান করে দূর দূর করে রাস্তার কুকুরদের মতো তাড়িয়ে দেবে। হয়তো এতদিনে আমার চেহারাখানিও তাদের মন থেকে মুছে গেছে। কমলাপুর স্টেশন থেকে নিজ গ্রামে যাওয়ার ট্রেনে ওঠার ১০ মিনিট পর ট্রেন চলতে শুরু করলো। ট্রেন যতই সামনের দিকে এগোচ্ছে, আমার কথা ভরা কষ্ট ভরা বুকের ভেতরে থাকা হাত পেট ততই বাড়ছে। টাকা না থাকায় নিজের সিট বলতে কিছুই নেই, তাই তো বাধ্য হয়েই দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমায়। অতঃপর ৫ ঘন্টা পর সেই চিরচেনা গ্রামের মাটিতে পা রাখলাম আমি, যে গ্রামের সাথে জড়িয়ে রয়েছে আমার অনেক স্মৃতি। আমি খুব নিশ্চিত আমার পরিবারের সবাই আমাকে অপমান লাঞ্ছনা করে ফিরিয়ে দেবে। তারপরেও বেহায়াদের মতো এখানে আসার আমার একটাই কারণ, আর সেটা হলো নিজ জন্মদাতা পিতা মাতা সহ পরিবারের সবার মুখখানি একবার হলেও দেখার জন্য। কতদিন হয়ে গেল তাদের দেখি না। আমার প্রতি তাদের মনে ঘৃণা থাকলেও আমার মনে আজও ঠিকই আগের মতোই তাদের প্রত্যেকের জন্যই রয়েছে বুক ভর্তি ভালোবাসা। ধীর পায়ে এগিয়ে যাচ্ছি নিজ বাড়ির নিকটে। অতঃপর বাড়ির সামনে আসতেই কিছুটা অবাক না হয়ে আর পারলাম না আমি, কারণ পুরো বাড়িটা এমনভাবে সাজানো দেখে মনে হচ্ছে আজ কারো বিয়ে হবে। কিন্তু সেটা কার? হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রেখে বলল, কে তুমি? সে আমাকে চিনতে ভুল করলেও আমি ভুল করিনি, কারণ সে আমার বড় ভাই। চোখের অশ্রুগুলোকে বাধা দিয়ে বললাম, ভাইয়া তুমি আমায় চিনতে পারলে না? আমি শাহরিয়ার। আমার কথাটা শুনে ভাইয়া কিছুটা অবাক হয়ে বেশ কিছুক্ষণ চুপ করে আমাকে ভালো করে দেখার পর রাগান্বিত কণ্ঠে আমায় বলল, তুই আর কোন সাহসেই বা এ বাড়ির সীমানায় এসেছিস? তুই কি ভুলে গেছিস আজ থেকে ৯ বছর আগে তোর জন্য এ বাড়ির দরজা, সীমানা সব কিছুই বাবা নিষিদ্ধ করেছিল? তারপরেও কেন এসেছিস এখানে? আর কি চাস তুই? সবই তো শেষ করে দিয়েছিস। যে বাবা তোকে আদর ভালোবাসা দিয়ে মাথায় করে রেখেছিলেন, তুই তাকে কষ্ট দিয়েছিস। তার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো সব ভেঙে দিয়েছিস। প্রচুর কাঁদিয়েছিস। গ্রামবাসীদের সামনে বাবার সম্মানহানি করেছিস। একটা মেয়ের সব থেকে মূল্যবান জিনিসটা কেড়ে নিয়ে চাচা চাচিকে তুই প্রচুর কাঁদিয়েছিস, কারণ ওনাদের মেয়ে আজ ধর্ষিত শুধুমাত্র তোর জন্য। এমনকি মায়ের হার্ট অ্যাটাকের মৃত্যুটাও শুধু তোর জন্যই হয়েছে। সেদিন তুই যদি জঘন্যমূলক কাজটা না করতি, তাহলে আজ মা জীবিত থাকতো। শুধুমাত্র তোর জন্য আজ মা বেঁচে নেই। তোর জন্য আমাদের সর্বদা হাসি খুশি আনন্দতে থাকা পরিবারটা আজ হাসতে ভুলে গিয়েছে। সব কিছুর জন্য একমাত্র তুই দায়ী। ছি, তোর মতো ভাইকে ধিক্কার জানাই আমি। আজ খুব একটা অবাক হচ্ছিস, তাই না? বাড়িটাকে এভাবে সাজানো দেখে জানিস আজ কার বিয়ে হতে যাচ্ছে? সেই মেয়েটার যাকে তুই সমাজের চোখে কলঙ্কিত করেছিস, যার সতীত্বে তুই দাগ লাগিয়ে দিয়ে ৯ বছর জেল খেটে এসেছিস। হ্যাঁ, আজ তারই বিয়ে। ভালো এটাই হবে, চলে যা এখান থেকে। তোর সাথে এবারের সম্পর্ক সেই দিনই ভেঙে গিয়েছিল, যেদিন তুই নিজ আপন চাচাতো বোনকে ধর্ষণ করেছিলি। জানি না ভাইয়া তুমি আজও বিশ্বাস করবে কিনা, তারপরেও আমি একই কথা আবার বলছি, যে কথা আজ থেকে ৯ বছর আগেও সবার সম্মুখে গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলাম, আমি নির্দোষ। ৯ বছর জেল খেটে আসার পরেও এরূপ কথা বলতে তোর কি একটুও লজ্জা বোধ করলো না? সত্য বলতে লজ্জা কিসের? তোকে আবারও খুব ভালো করেই বলছি, প্লিজ তুই এখান থেকে চলে যা, আর অশান্তির সৃষ্টি করিস না। শুধু বাবাকে একবার দেখতে চাই, কথা দিচ্ছি বাবাকে দেখেই আমি চলে যাব। বাবা তোর মতো চরিত্রহীনকে কেন দেখা দিবে? কেন বুঝতে চাচ্ছিস না তুই? ভাইয়া একটু বেশি চিৎকার করে ফেললো, যার ফলে ভাইয়ার চিৎকার শুনে বাবা এবং চাচা উভয়ই বাড়ি থেকে বের হয়ে এলেন এবং ভাইয়াকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। ভাইয়া কিছুটা আমার দিকে তাকিয়ে আমাকে আঙুল
দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে বলল, ওই যে দেখো 9 বছর জেল খেটে দিয়ার সর্বনাশকারী এসেছে। ভাইয়ার কথা শুনে বাবা সঙ্গে সঙ্গে তার মুখ ঘুরিয়ে নিলেন। চাচা এসে আমাকে 4-5টা থাপ্পড় দিয়ে বললেন, তোর মতো কুলাঙ্গার কোন সাহসে এখানে আবার পা রাখার সাহস পায়? চাচা হয়তো বিশ্বাস করবে না, তারপরও আবার বলছি, আমি তোমার মেয়ের সর্বনাশ করিনি সেদিন। চুপ কর, তোকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু কি পেলাম বদলে? কেন তুই আমার মেয়ের সুখ দেখতে পারিস না? আজকে এখানে তুই এই বিয়ে ভেঙে আবার আমার মেয়ের সর্বনাশ করতে এসেছিস। জানি না কতক্ষণ লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়েছে আমায়, তবে বেশিক্ষণ আর সেখানে থাকতে পারিনি। সোজা আবার স্টেশনে চলে আসলাম। আসার সময় ছোট ছোট ছেলে মেয়েরা চিল্লাচিল্লি করে আমাকে ইট পাথর ছুঁড়ে মেরেছিল। যেন মনে হচ্ছিল তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা চলছিল, কে কত বেশি আমাকে ইট পাথরের টুকরো মারতে পারে। সবগুলো আমার শরীরের বিভিন্ন অংশে লাগলেও তবে আমার একটা কপালে এসে গিয়েছিল। একটুর জন্য চোখটা বেঁচে গিয়েছিল, কিন্তু কপাল থেকে সেই মুহূর্তে বেশ খানিকটা রক্ত পড়েছিল। শুনেছি ঢাকা শহরটা ছোট হলেও সেখানে রাত কাটানোর বহু জায়গা রয়েছে। অতঃপর ঘুরে ফিরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সেই আগের মতোই 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর প্রায় 10 ঘটিকায় সময় ঢাকায় এসে পৌঁছালাম আমি। অতএব নিরিবিলি এক রাস্তাকে চিহ্নিত করে সেই রাস্তা দিয়েই আনমনে হেঁটে যাচ্ছি। ঠিক জানি না কোথায় যাচ্ছি, তবে পা যতক্ষণ চলছে এভাবে চলতে থাকুক। হঠাৎ দ্রুত বেগে একটা পুলিশের গাড়ি আমার সামনে এসে ব্রেক করে হঠাৎ, এবং গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে এসে আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে আসে। আমি নাকি বিভিন্ন মেয়েদেরকে নিয়ে দেহ ব্যবসা করাই। সেই অপরাধে আমাকে সারা রাত প্রচুর মারধর করে। পরের দিন সকালে আবার ঠিকই ছেড়ে দেয়। তখন আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম, কারণ এত তাড়াতাড়ি ছাড়া আমি কি করে পেলাম। পরবর্তীতে আমি বহু কষ্টে জানতে পারলাম এটা তারই ষড়যন্ত্র, যার জন্য কোনো অপরাধ না করার পরেও আমাকে বিনা দোষে 9টা বছর জেল খাটার অন্ধকার দালানে পার করে দিতে হয়েছে। শরীরের অজস্র ব্যথা নিয়ে রাস্তা পারাপার করার চেষ্টা করছি। জানি না সত্যিই কি আমি এই রাস্তা পার করতে সক্ষম হব। খোঁড়াতে খোঁড়াতে ওপারের প্রায় নিকটে চলে এসেছিলাম। আর সেই সময় হঠাৎ কিছু একটা উড়ে এসে আমার চোখের গভীরে প্রবেশ করে, যার জন্য আমি এক চোখ দিয়ে বেশ ঝাপসা ঝাপসা দেখছিলাম। আর সেই সময় কোনো এক গাড়ির শিকার হয়ে যাই আমি। রাস্তার মাঝে পড়ে আছি আমি, অস্তিত্বে টলমল করা চোখ দিয়ে তাকিয়ে আছি নিজ শরীর থেকে টপ টপ করে বেয়ে পড়া তাজা লাল রক্তের দিকে। কখনো একসাথে নিজের এত রক্ত নিজ চোখে দেখিনি। চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ায় উপক্রম। কেন প্রতিবার আমার সাথে এমন হয় জানি না। কখন আমার জ্ঞান ফিরেছে, যখন আমি চোখের পাতা মেলে তাকাই, তখন আমি আমার পা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে ব্যান্ডেজ করা দেখতে পেলাম। বিশেষ করে পায়ে সবচেয়ে বেশি ব্যান্ডেজ করা দেখতে পেয়েছিলাম। জ্ঞান ফেরা মাত্রই শরীরের অজস্র যন্ত্রণা যেন আমাকে চিরে চিরে খাচ্ছিল। অজস্র যন্ত্রণা আর সহ্য করতে না পেরে শেষমেশ চিৎকার দিয়ে উঠতে বাধ্য হলাম। অতঃপর একটা ডাক্তার ছুটে এলেন, সম্ভবত উনি মেয়ে হবেন। এসে আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেন এবং তার সাথে থাকা একটা নার্সকে খুব সতর্ক তার সাথে কথা বলবেন। আমার আবার জ্ঞান ফিরলে এই ওষুধগুলো খাইয়ে দিতে এবং আমার যত্ন নিতে। এবং পরিশেষে উনি বললেন আমি যেন এই মুহূর্তে কিছুতেই জানতে না পারি যে আমি আর কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবো না। কিন্তু কথাটা যখন তিনি নার্সকে বলেছিলেন সেই সময়ও আমার কিছুটা সেন্স ছিল। পরিশেষে আবার ঘুমের নতুন নদীর অতল গভীরে তলিয়ে গেলাম। পরবর্তীতে আমার যখন জ্ঞান ফিরে তখন নার্স আমাকে কিছু ওষুধ খাইয়ে দেন। এখনও পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, আর হবেও না কেন, সবচেয়ে বেশি তো পায়ে চোট পেয়েছি। আর এর জন্যই হয়তো আমি আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো না। পাশে নার্স দাঁড়িয়েছিলেন। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, দুনিয়াটা বড়ই অদ্ভুত, তাই না? আচ্ছা, এমন কেন হয় বলুন তো? অপরাধীরা বেঁচে যায় সর্বদা, নির্দোষরাই কেন ফেঁসে যায়? হঠাৎ আমার এমন কথা যেন নার্সকে বেশ অবাক করে দেয়। অতঃপর তিনি বেশ খানিকটা অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি এসব? বুকে থাকা কষ্টগুলো বুকের মধ্যে ধামাচাপা দিয়ে হাজারো বাধাকে উপেক্ষা করে মুখে হালকা হাসি এনে বললাম, না কিছু না, আসলে আমাকে হাসপাতালে কে নিয়ে এসেছেন? ম্যাডাম নিয়ে এসেছেন? কে উনি? উনি এই হাসপাতালের একজন সুনামধন্য ডাক্তার।
উনি আপনাকে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে এসে নিজেই আপনার চিকিৎসা করেছেন। ও আচ্ছা, অতঃপর নার্স চলে যান। আর আমি চোখ বুজে সেই হারানো দিনগুলোর প্রতি মন নিবেশ করার চেষ্টা করছি। কতই না ছিলাম সুখে, কিন্তু মাঝখানে কি থেকে কি ঠিক কি হয়ে গেল। দোষ না করেও কেন আজ আমার নাম অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কখনো ভাবতে পারিনি আমার জীবনে এক সময় আধার ঘনিয়ে আসবে, যা আমার জীবনে অনেকটা পরিবর্তন ঘটিয়ে দিতে সক্ষম হবে। আবার চোখের পাতা মেলে তাকালাম, কারো সুন্দর মিষ্টি কণ্ঠে সামনে দাঁড়িয়ে আছে অপরূপ সৌন্দর্যের অধিকারী একজন মেয়ে, পরনে ডাক্তারি পোশাক। হয়তো ইনি সেই যে আমাকে রাস্তা থেকে এখানে নিয়ে এসে আমার চিকিৎসা করেছেন। তিনি আমার কিছুটা নিকটে এসে বললেন, তা এখন কেমন লাগছে আপনার? ভালো না। কেন, কি হয়েছে? কষ্ট বা খারাপ লাগছে নাকি? কষ্ট, যন্ত্রণা, বেদনাটা আমার শরীরের নয়, আমার মনে, বুকের ভেতরের, অন্তরের। আমার এমন অদ্ভুত কথা শুনে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কেন, প্রেমে ব্যর্থ হয়েছেন নাকি? না, কিন্তু তার চেয়ে অধিক কষ্ট আমার। এত কষ্ট কিসের আপনার? সব কিছু সবাইকে বলা যায় না ম্যাডাম। অবশ্য একজন রোগী চাইলে তার ডাক্তারকে ফ্রেন্ড মনে করে বলতে পারে, তাতেও অভ্যস্ত নই আমি। আচ্ছা ঠিক আছে, নাই বা বললেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা ম্যাডাম, আমার সুস্থ হতে কতদিন লাগবে? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। আচ্ছা, আমি কি সত্যি আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না? হঠাৎ আমার এমন কথা শুনে উনি বেশ পরিমাণ চমকে যান। হয়তো বুঝতে পারছেন না আমি কি করে এ কথা জানতে পারলাম। এদিক ওদিক কয়েকবার তাকিয়ে বললেন, কি বলছেন এসব? কেন দাঁড়াতে পারবেন না? নিশ্চয়ই আপনি দাঁড়াবেন, হাঁটবেন, ছুটবেন, সব কিছু করতে পারবেন। আমাকে মিথ্যে আস্থা দিয়েন না ম্যাডাম। সেই সময় নার্সকে বলা আপনার কথোপকথন আমি শুনেছি। তখনও সেন্স বলতে আমার কিছুটা ছিল। আমার কথার কোনো উত্তর না দিয়ে এখনো চুপ করে আছেন তিনি। হয়তো এই মুহূর্তে বলার মতো কোনো ভাষাই তার কাছে নেই। অতঃপর তিনি কিছু না বলে চলে গেলেন আমার সম্মুখ থেকে। তাতে কোনো প্রক্ষেপ বলতে কিছুই করলাম না আমি। আবার নিজ চোখের পাতা বন্ধ করলাম। নিজের ভাগ্যকে বরণ করে নিয়ে বারবার মনে মনে নিজেকে নিজেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মন আমার শান্ত কিছুতেই হচ্ছে না। রাতে আবার তিনি, অর্থাৎ সেই ডাক্তার ম্যাডাম এসে আমাকে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করেন এবং নার্সকে ওষুধ খাইয়ে দিতে বলেন। ওষুধ খাওয়ার পর তিনি আমায় প্রশ্ন করলেন, আপনি কে, কি করেন, কোথায় থাকেন, বাসা কোথায়, আপনার পরিবার বলতে কে কেউ আছে? ওনার কথার উত্তরে আমি প্রচুর পরিমাণ কষ্ট নিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমি অনাথ, আমার কেউ নেই, থাকার বলতে কোনো স্থান নেই আমার। অতঃপর তিনি সেদিন আর কিছুই জিজ্ঞেস করেনি আমায়। আস্তে আস্তে সময়ের স্রোতে প্রায় 15 দিনের মতো অতিক্রম হয়ে গেল। আজ ডাক্তার ম্যাডাম, অর্থাৎ রায় ম্যাডাম, তার সঙ্গে করে আমাকে তার নিজের বাসায় নিয়ে এসে আশ্রয় দান করেন। সত্যি তার মনটা অনেক বড়, নাহলে কেউ এভাবে অচেনা একটা ছেলেকে নিজের বাসায় আশ্রয় দিবে? রায় ম্যাডামের মতো তার মা বাবার মনটাও বেশ বড়। সত্যি তারা প্রত্যেকেই খুব ভালো মনের মানুষ। আমাকে খুব কেয়ার করেন, ভালোবাসেন, এমনকি নিজের ছেলের মতো সম্বোধনও করেছেন। আস্তে আস্তে প্রায় 4টা মাস পার হয়ে গেল। আমি এখন মোটামুটি সুস্থ, তবে আমাকে হয়তো সারা জীবন হুইল চেয়ারে বসে থাকতে হবে। তার কারণ একটাই, ওই যে আমি নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছি। আজ রায় ম্যাডামের সাথে তার মামাতো ভাইয়ের বিয়ের কথোপকথন চলছে। সবাই এতে হ্যাঁ সম্মতি প্রকাশ করলেও রায় ম্যাডাম এখনো কোনো সম্মতি প্রকাশ করেনি। পরের দিন সকালে রায় ম্যাডাম হাসপাতালে চলে যান এবং তার মা বাবা উভয়ই কোনো এক গুরুত্বপূর্ণ কাজে বাসা থেকে বের হন। বাসায় আমি আর কাজের মেয়েটা ছাড়া কেউ নেই। আমি হুইল চেয়ারে বসে বসে টিভি দেখছি না, তাছাড়া আর কী বা করার আছে আমার। কিছুক্ষণ পর বাসার কাজের মেয়েটা 1 গ্লাস পানি আর একটা পাওয়ারি ওষুধ এগিয়ে দিয়ে বললেন, খেয়ে নিন। রায় ম্যাডাম একটু আগে ফোন করে আপনাকে এই ওষুধটা খেতে বলেছেন। অতঃপর আমি কিছু না ভেবেই ওষুধটা খেয়ে নিলাম। কিন্তু আশ্চর্য, আজকের পানিটা কেন যেন আমার কাছে অন্যরকম লাগলো। হঠাৎ আমি অনবরত কাশতে শুরু করলাম। কাশির সাথে আমার রক্তপাত হচ্ছে, গলার স্বর যেন আমার ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। খুব যন্ত্রণা হচ্ছে আমার। কি এমন আমার কেন হচ্ছে? কাজের মেয়েটা পানির সাথে আবার বিষ খাইয়ে দেয়নি তো আমায়? কাজের মেয়েটার দিকে তাকাতেই দেখলাম সে মুচকি মুচকি হাসছে। তার মানে আমার সন্দেহ ঠিক, সে আমাকে পানির সাথে বিষ খাইয়েছে। কিন্তু কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি, তার সাথে কোনো অপরাধ করিনি।
তাহলে সে কেন আমায় পানির সাথে বিষ খাওয়ালো? যন্ত্রণাটা কিছুই বলতে পারছি না আমি। হুট করে হুইল চেয়ার থেকে ফ্লোরে পড়ে গেলাম এবং যন্ত্রণায় প্রতিনিয়ত ছটফট করতে আরম্ভ করলাম। আমার দেহ ধীরে ধীরে শীতল হয়ে আসছে। চোখ বুঝলে শুধু বারবার নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছি। অসহায়ের মতো পড়ে আছি কাজের মেয়েটার সম্মুখে। এখনো তার মুখে হাসি দেখতে পাচ্ছি, কিন্তু সে এমন কেন করলো আমার সাথে? তারপর আর কিছু মনে নেই আমার। বেঁচে থাকার ইচ্ছাটা তো সেই কবেই হারিয়ে ফেলেছিলাম। মিটমিট করে চোখের পাতা মেলতেই দেখতে পেলাম রায় ম্যাডাম সহ তার মা বাবা উভয় আমার সামনে বসে আছেন। তাদের দেখে বেশ উদাসীন ও চিন্তিত মনে হচ্ছিল। রুমের এক কোণে সেই কাজের মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে কাঁদছে। স্পষ্ট হাতের 5 আঙুলের ছাপ কাজের মেয়েটার শ্যামলী বর্ণের চেহারায় ফুটে উঠেছে। হয়তো কেউ কাজের মেয়েটাকে থাপ্পড় মেরেছে। এখনো কেউ খেয়াল করেনি যে আমার জ্ঞান ফিরেছে। সবাই নিশ্চুপ চিন্তিত হয়ে বসে রয়েছে। রায় ম্যাডামকে সবচেয়ে বেশি চিন্তিত মনে হচ্ছে। তার মুখে অনেক লুকায়িত কষ্ট যেন আমি বেশ অনুভব করতে পারছি। অতঃপর রায় ম্যাডাম যখন বুঝতে পারলেন আমার জ্ঞান ফিরেছে, তখন তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে কিছুটা শান্ত হলেন এবং কাজের মেয়েটাকে আমার সম্মুখে দাঁড় করিয়ে বললেন, বল, কার কথা এসব করেছিস? রায় ম্যাডামের কথার জবাবে কাজের মেয়েটা কান্নামাখা কণ্ঠে বললেন, আমায় মাফ করে দিন। আপনার মামাতো ভাইয়ের কথাতেই আমি ওনাকে বিষ খাইয়েছি। আপনার মামাতো ভাই আমাকে 10,000 টাকা দিয়ে বললেন আমি যেন ওনাকে পানির সাথে বিষ পান করাই, আর আমিও টাকার লোভ সামলাতে না পেরে কাজটা করে ফেলি। কাজের মেয়েটার কথাগুলো শুনে রায় ম্যাডামের মা বাবা দুজনেই একসাথে বলে উঠলেন, কিন্তু কেন? আসিফ কেন শাহরিয়ারকে বিষ খাইয়ে মারতে চেয়েছে? অতঃপর রায় ম্যাডাম তার মা বাবার কথার উত্তরে বললেন, কারণ আসিফ খুব ভালো করেই উপলব্ধি করতে পেরেছিল যে আমি শাহরিয়ারকে ভালোবাসি। তাই শাহরিয়ারকে সরিয়ে দিয়ে নিজের রাস্তাটা পরিষ্কার করে আমাকে নিজের করে পেতে চেয়েছিল। ভাগ্যিস আমি সঠিক সময়ে হাসপাতাল থেকে বাসায় চলে এসেছিলাম, না হলে হয়তো শাহরিয়ারের বাঁচা অনিশ্চিত হয়ে যেত। আর শাহরিয়ারের যদি কিছু হয়ে যেত তাহলে আমার বেঁচে থাকাটাও অনিশ্চিত হয়ে যেত। নিজেকে কখনো ক্ষমা বলে কিছুই করতে পারতাম না। কথাগুলো বলেই রায় ম্যাডাম রুম ত্যাগ করে অন্য রুমে চলে গেলেন। রায় ম্যাডাম চলে যাওয়ার পরই রায় ম্যাডামের মা বাবা কাজের মেয়েটাকে ধুর করে বাড়ি থেকে তাড়িয়ে দিন। চুপচাপ শুয়ে আছি আমি। তখনও চুপ ছিলাম, আর এখনো মনে মনে শুধু একটা কথা অনবরত ভাবছি, রায় ম্যাডাম কি সত্যি আমাকে ভালোবাসেন? জানি না ঠিক, হয়তো ভালোবাসেন, আবার নাও হতে পারে। রায় ম্যাডামের মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেন জানি আজ মায়ের কথা ভীষণ মনে পড়ছে। একটা সময় আমার মাও এইভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। নিজ পরিবারের সাথে কাটানো সুন্দর দিনগুলো এখনো ভুলতে পারি না। সেই দিনগুলো স্মৃতির প্রতিনিয়ত আজ আমার চোখে অশ্রুর কারণ হয়ে দাঁড়িয়েছে। যতই পুরনো কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি, ততই বারবার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, আরে এমন কোনো সময় নেই যে আমার মনে পড়ে না। সেই সব স্মৃতি আমার ভেতরটাকে সবসময় চিরচির করে খায়। অতএব রায় ম্যাডামের মা হঠাৎ করে বলে উঠলেন, আচ্ছা বাবা, রায় তো বলল তোমার কেউ নেই, অর্থাৎ তুমি অনাথ, এটা কি সত্যি? ওনার কথার জবাবে আমি বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পরে উত্তরে খুব কষ্টে নিজেকে বেশ শক্ত করে বললাম, হ্যাঁ, আমি অনাথ, কেউ নেই আমার। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবে না, কখনো অনাথ বলবে না, কারণ আজ থেকে মনে করবে আমরাই তোমার পরিবার। আর এমনিতেও এ কথা আগেও আমি তোমাকে বহুবার বলেছিলাম। আচ্ছা তাহলে তুমি বিশ্রাম না, আমি আসি। কথাগুলো বলেই তিনি চলে গেলেন। রাতে রায় ম্যাডাম এসে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন। এই প্রথম তিনি আমাকে খাইয়ে দিয়েছেন। সত্যি আমি কখনো ভাবতেও পারিনি এমন এক মেয়ের মনে আমার ঠাঁই বলে কিছু হবে। পরের দিন সকালে রায় ম্যাডামের মামাতো ভাই বাড়িতে এসে হাজির হয় এবং আমাকে দেখে তিনি অবাকের শেষ সীমানা অতিক্রম করে ফেলেন। হয়তো ভাবতে পারেনি আমাকে এভাবে নিজের চোখে দেখতে পারবে। পরিশেষে ওই দিন রায় ম্যাডাম তার মামাতো ভাই আসিফকে প্রচুর অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং ফোন করে আসিফের মা বাবা উভয়কে তাদের ছেলের কুকর্মগুলো বলে দিয়ে ফোন রেখে দেয়। আস্তে আস্তে আবারও কয়েকটা দিন চলে যায়। 10 দিন পর আমার আর রায়ের বিয়ের দিন তারিখ সময় নির্ধারিত করা হয়েছে। এতে সবাই খুশি থাকলেও কেন যেন আমি খুশি নেই, কারণ আমি রায়কে হয়তো খুশিতে রাখতে পারবো না। আমার জীবনের সাথে জড়ালে রায় কখনো সুখী হতে পারবে না।
প্রতিটা ধাপে ধাপে রায় ম্যাডামকে নানা ধরনের কষ্ট এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হবে। হুইল চেয়ারে বসে আছে আমি, চোখের সামনে রায় ম্যাডাম তার কোনো এক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। হঠাৎ আমি রায় ম্যাডামকে প্রশ্ন করেই ফেললাম, প্লিজ আমাকে বিয়ে করে নিজের সর্বনাশ ডেকে আনবেন না। হঠাৎ আমার এমন অদ্ভুত রকমের মুখের ধ্বনি শুনে তিনি আমার দিকে কিছুটা চোখ বড় বড় করে তাকালেন। আমি আবার ওনাকে উদ্দেশ্য করে বললাম, আমার জীবনের সাথে নিজেকে জড়ালে পদে পদে অনেক কষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। কেন বুঝতে চাইছেন না? আমার কোনো যোগ্যতা নেই আপনাকে বিয়ে করার। না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, আর না আছে আমার আপনাকে বিয়ে করার যোগ্যতা। আমি নিজের পায়ে হয়তো কখনো দাঁড়াতে পারবো না, আমি সব দিক থেকে অচল। প্লিজ আমাকে বিয়ে করে নিজের সর্বনাশ সহ বিভিন্ন অসুবিধার দাওয়াত দিয়ে আনবেন না। অতঃপর আমার কথার জবাবে রায় ম্যাডাম তার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রেখে দিয়ে আবার কিছুটা নিকটে এসে বললেন, তোমার কোনো যোগ্যতা আছে বা নাই সেটা দেখার বা শোনার কোনো ইচ্ছেই আমার নেই। আমি তোমাকে ভালোবাসি, জাস্ট এটাই চিরসত্য, এবং তোমাকে ভালোবেসে আমি সব অসুবিধার সম্মুখীন হতেও প্রস্তুত। জানি না মেয়েটা আমার মধ্যে ঠিক কি দেখেছে যা অন্য কেউ দেখতে পারছে না। রায় ম্যাডামের প্রত্যেকটা কথা যেন আমাকে বেশ অবাক করে দিচ্ছে। অবশেষে সেই দিন এসেই গেল, অর্থাৎ রায় ম্যাডাম আর আমার বিয়ের দিন। অবশ্য রায় ম্যাডাম ডাকতে আমায় নিষেধ করেছে, তারপর অনেক দিনের অভ্যাস, কি করেই বা এত সহজে নিয়ন্ত্রণ করব। সারা বাড়িতে হইচই। ধীরে ধীরে রায়দের সব রিলেটিভরা আসা আরম্ভ করেছেন। বিয়েতে রায়ের বড় মামা অর্থাৎ আসিফের বাবা আর আসিফ অর্থাৎ তাদের পক্ষ থেকে কেউই আসেনি, আর আসবেও বা কিভাবে? রায় যে পরিমাণ অপমান করেছে, আমার মনে হয় না আত্মসম্মান বলতে কিছু থেকে থাকলে তাহলে আর আসবেও না। বিয়েতে রায়ের বড় মামা না আসলেও রায়ের ছোট মামা ঠিকই এসেছেন। শুনেছি রায়ের ছোট মামা নাকি একজন জর্জ, তবে কখনো দেখা হয়নি তাকে। পরিশেষে বিয়ের বেশ কিছুক্ষণ আগে যখন রায় তার ছোট মামার সাথে আমার পরিচয় করিয়ে দিতে যায়, তখন রায়ের ছোট মামাকে দেখে আমি যেন অবাকের শীর্ষে উঠে যাই। উনিও বেশ খানিকটা অবাক হয়ে যান। আমি ওনাকে চিনতে ভুল করিনি, আর উনিও হয়তো আমায় ঠিকই চিনেছেন। আর চিনবেন না বা কেন? স্বয়ং ওনার নির্দেশেই তো আমার 9টা বছর জেল হয়েছিল। 9 বছর ধুকরে ধুকরে আমাকে অন্ধকার এক জেলখানায় পড়ে থাকতে হয়েছিল। অতএব উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ঘর ভর্তি মানুষের সামনে চিৎকার করে আমাকে আঙুল দিয়ে চিহ্নিত করে দেখিয়ে দিয়ে বললেন, এই বিয়ে হতে পারে না। ধর্ষণের অভিযোগে 9 বছর জেল খাটা একজন আসামির সাথে আমার ভাগ্নির বিয়ে হতে পারে না। হঠাৎ ওনার এমন কথা শুনে সবাই যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রত্যেকের চোখের দৃষ্টির লক্ষ্য সবকিছুই যেন আমার উপরে এসে পড়েছিল। সবাই তাকিয়ে আছে আমার দিকে, এমনকি রায়ও। নিজের মামার মুখ থেকে এরও কথা শুনে রায় তার মামাকে বললেন, মামা তুমি এসব কি বলছো? শাহরিয়ার কেন জেল খাটা আসামি হতে যাবে? নিশ্চয়ই তোমার কোনো না কোনো ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। হয়তো আমার বয়স বেড়েছে কিছুটা, তারপরেও আমার স্পষ্ট মনে আছে সেই দিনটার প্রতি। সেদিন সমস্ত সাক্ষ্য প্রমাণ ওর বিপক্ষে ছিল। সেদিন সবার সম্মুখে ও ধর্ষক প্রমাণিত হয়েছিল। পরিশেষে নিজের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে স্বয়ং আমার নির্দেশে ওর 9টা বছর জেল হয়েছিল। কারণ সেই আদালতের বিচারক অর্থাৎ জর্জ আমি ছিলাম। কি করে বা আমি এত সহজে ভুলে যেতে পারি সেই দিনটার কথা? আমি কখনোই ভাবতেই পারিনি ওর সাথে আমার আবার সাক্ষাৎ হবে, তবে এবার আসামি রূপে নয়, নিজের ভাগ্নির হবু স্বামী হিসেবে। রায়ের মামার কথাগুলো শুনে সবাই আগের চেয়ে দ্বিগুণ আকারে নিশ্চুপ হয়ে যান। তারও গলায় কোনো কণ্ঠস্বর নেই। সবাই যেন বোবা হয়ে রূপে রূপান্তর হয়ে যায়। রায়ের চোখে আজ স্পষ্ট জল দেখতে পাচ্ছি। এর আগে কখনো রায়ের চোখে আমি জল দেখিনি। অতঃপর রায় আমার বেশ খানিকটা নিকটে এসে চোখে টলমল করতে থাকা জলগুলো মুছে কিছুটা ভাঙা গলায় আমাকে বললেন, এসব কি শাহরিয়ার? এখনো তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলছো না? মাম্মা যা বলছে তা কি সত্যি না মিথ্যা? প্লিজ শাহরিয়ার, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, দয়া করে তুমি এখন আর চুপ করে থেকো না। প্লিজ আমাকে বলো, মামা যা বলছে তা কি সত্যি নাকি মিথ্যে? আমাকে ভুল বুঝবেন না রায়। হ্যাঁ, আপনার মামা যা বলেছেন সত্যি। তবে আমি আমার নিজ চাচাতো বোনকে ধর্ষণ করিনি।
সেদিন হয়তো সব সাক্ষ্য প্রমাণ আমার বিরুদ্ধে ছিল, আমি ধর্ষক প্রমাণিত হয়েও ছিলাম, কিন্তু সত্যি তো এটাই ছিল যে আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। আমাকে সম্পূর্ণ মিথ্যে এক অপরাধে ফাঁসানো হয়েছিল। দোষ না করেও দোষী হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। খুব স্বপ্ন ছিল পড়াশোনা করে একদিন অনেক দূর এগিয়ে যাব, কিন্তু সেদিন আমার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল। মিথ্যা এক বেড়াজালে আমাকে সম্পূর্ণ ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। সেদিন কেউ বিশ্বাস করেনি আমায়, সবার কাছে অবিশ্বাসের পাত্র হয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। সবাই আমাকে সেদিন ধিক্কার জানিয়েছিল। সেদিন সাপোর্ট করার মতো কাউকে পাশে পাইনি আমি, যাকে নিজের আপন বোনের মতো সম্মান করতাম, ভালোবাসতাম। কিন্তু সেই বোনই দিন শেষে আমাকে তার বোনা মিথ্যা জালে ফাঁসিয়ে দিয়ে অপরাধী হিসেবে সবার সম্মুখে চিহ্নিত করেছে। সেদিন সব কিছুই যেন আমার বিরুদ্ধে ছিল। কোনো অপরাধ না করেও সেদিন সবার সম্মুখে দোষী সাব্যস্ত হয়ে 9টা বছর আমাকে ওই অন্ধকার জেলখানায় দোষ না করা সত্ত্বেও বিভিন্ন আসামিদের মাঝে বছরের পর বছর কাটিয়ে দিতে হয়েছে। এমন কেন হয়? কেন আসল অপরাধীরা প্রতিনিয়ত বেঁচে যায় আর সর্বদা নিরপরাধ মানুষটাই ফেঁসে যায়? আপনি কি জানেন রায়, 9 বছর পরেও নিজ আপন পরিবারের সম্মুখে দাঁড়িয়ে অনেক লাঞ্ছনা অপমান সহ্য করার পরেও আমি একই কথা বলেছিলাম যে আমি নির্দোষ, কিন্তু তারপরও কেউ বিশ্বাস করেনি। আমি সঠিক জানি না রায়, আপনি আমার কথা বিশ্বাস বলে কিছু করতে পারবেন কিনা, কিন্তু আপনি আমায় ভুল বুঝবেন না, আমাকে দূরে ঠেলে দিবেন না। বেঁচে থাকার ইচ্ছেটা আমি বহু বছর আগে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। প্লিজ আমাকে অবিশ্বাস করবেন না, ভুল বুঝবেন না। আমি নিরপরাধ, নির্দোষ। আমার কথাগুলো এতক্ষণ সবাই খুব একটা মনোযোগ সহকারে শুনছিলেন, বিশেষ করে রায়। সবাই চুপ করে রয়েছেন, এমনকি রায়ও এখন আর কিছু বলছে না। হয়তো রায়ও আমাকে অবিশ্বাস করবে। যেখানে নিজ পরিবারই আমাকে সেদিন অবিশ্বাস করেছে, সেখানে রায় কি জন্যই বা আমাকে বিশ্বাস করবে? হঠাৎ রায়ের মামা আবার রায়কে উদ্দেশ্য করে বলে উঠলেন, রায়, তুমি হয়তো খুব ভালো করে জানো যে আমি বিচার করার সময় সব দিক দিয়ে ভেবেচিন্তে বিচার করে থাকি। তাহলে ওর কথা বিশ্বাস করার কোনো মানেই হয় না। ও একজন চরিত্রহীন ধর্ষক, এটাই চিরসত্য। জানি না ঠিক ও কোন মতলবেই বা এ বাড়িতে ঢুকেছে। রায়, তুমি কিছু বলো না। না বলো, আমি কিন্তু ওকে কিছুতেই ছেড়ে দিচ্ছি না। এক্ষুনি পুলিশ ডেকে এনে ওকে আবার ওর ন্যায্য ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করছি। রায়ের মামার কথার জবাবে রায়ের বাবা মা উভয়ে বলে উঠলেন, না, এটা করা ঠিক হবে না। আমার মনে হয় না কোনো অপরাধ করতে পারেও। খানিকের পরিচয় হলেও আমাদের বিশ্বাস আছে সম্পূর্ণ ও নিরপরাধ। তোমরা ওর মতো একজন ধর্ষককে বিশ্বাস করছো? সত্যি হাস্যকর। রায়, তুমি একটু তোমার মা বাবাকে বোঝাও, হয়তো তাদের মাথা আজ ঠিক নেই। কি বলেছে এসব? অতঃপর রায় তার মা বাবার কথার উত্তরে নিজেকে বেশ খানিকটা স্বাভাবিক করে বললেন, কি বোঝাবো? তারা তো কোনো মিথ্যা বলেনি। হ্যাঁ, আমিও বিশ্বাস করি না এসব। আমার মন বলছে শাহরিয়ার কোনো অন্যায় করতে পারে না। মামা, তুমিও এ কথা ভালো করে জানো যে আমি সম্পূর্ণ ন্যায়ের পথেই চলি। আর আজ ও আমার কাছে এটাই ন্যায় মনে হয়েছে, তাই আমি এটাই বেছে নিয়েছি। আজ আমার আর শাহরিয়ার বিয়ে কেউ শত বাধা দিলেও আটকাতে পারবে না। কেউ মানুক বা না মানুক, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আজ আমার আর ওর বিয়ে হবে মানে হবেই। সত্যি আমি রায়কে ধীরে ধীরে যতই দেখছি ততই মুগ্ধতার সীমা অতিক্রম করছি। সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুকরিয়া, তিনি এমন এক অসাধারণ নারীর পবিত্র মনে আমার জায়গা করে দিয়েছেন। অতএব আবার রায়ের মামা রায়কে উদ্দেশ্য করে বললেন, আর ইউ কিডিং মি? কি হচ্ছে এসব? আর ইউ ম্যাড? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? আসিফের মতো একটা ভালো ছেলেকে রেখে তুমি শেষমেশ এই 9 বছর জেল খাটা একজন ধর্ষককে বিয়ে করবে? হ্যাঁ মামা, আমি সম্পূর্ণ ঠিক আছি। আর তুমি যা শুনেছো ঠিকই শুনেছো। এতে তুমি মত প্রকাশ করো বা অমত প্রকাশ করো, সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আর আমি কাকে বিয়ে করবো আর কাকে করব না, সেটা আমার নিজের ব্যক্তিগত বিষয়। তাই এই নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। অতঃপর রায়ের মামা রাগী মুড নিয়ে বিয়ে বাড়ি থেকে চলে যায়। আমি কখনো ভাবতেও পারিনি এত কিছুর পরেও রায়ের সাথে পরিশেষে আমার বিয়েটা হতে সক্ষম হবে। রায়দের অনেক রিলেটিভরাই রায়কে এ বিয়ে করতে নিষেধ করেছিলেন, কিন্তু রায় সবার কথাগুলো অগ্রহণযোগ্য হিসেবে নিজের কাছে চিহ্নিত করে
আমার সাথে বিয়ে নামক এক পবিত্র সম্পর্কে লিপ্ত হয়ে যায়। রাত প্রায় 10:30। আর কিছুক্ষণ পর আমার আর রায়ের বাসর হবে। আমি এখন রায়ের বাবা, অর্থাৎ এখন আমার শ্বশুরের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি। তিনি আমাকে অনেক প্রশ্নই করলেন। আমি নির্ভয়ে সব কিছুর জবাব দেওয়ার চেষ্টা করছি। হঠাৎ রায়ের মা, অর্থাৎ আমার শাশুড়ি, দৌড়ে এসে বলেন সারা বাড়ি খুঁজে নাকি রায়কে কোথাও পাওয়া যাচ্ছে না। শাশুড়ির মুখ থেকে হঠাৎ এমন কথা শুনে আমার শ্বশুরও বেশ চিন্তিত হয়ে পড়লেন। হঠাৎ আমার শ্বশুরের ফোনটা টং করে বেশ কিছুক্ষণ বেজে ওঠার পর তিনি ফোনটা রিসিভ করে পাশ থেকে পরিচিত কারো বলা কথা শোনার পর ফোনটা হাত থেকে ফ্লোরে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। লাউড স্পিকার চালু থাকায় আমিও স্পষ্ট শুনতে পেয়েছি ও পাশ থেকে কারো বলা কথাগুলো। সম্ভবত আসিফ হবে। আসিফ ও পাশ থেকে অট্ট হাসি দিয়ে বলছিল, রায় বর্তমানে আমার কাছে রয়েছে। যে করেই হোক, যেমন করেই হোক, রায়কে আমি আমার কাছে নিয়ে এসেছি। বিয়েটা সাহারিয়ার নামক ওই লম্পট ছ্যাঁচড়া ছেলেটার সাথে হলেও রায়ের বাসরটা হবে আমার সাথে। রায়কে আমার চাই, মানে যেমন করেই হোক নিজের করে চাই। তুমি ভাবলেও বা কি করে আমি বেঁচে থাকতে অতি সহজে রায়কে অন্য কারো হতে দেব? কখনোই না। রায় শুধু আমারই থাকবে। আর এমনিতে ওকে আজকের পর থেকে সারা জীবনের জন্য আমারই করে রাখবো। বুঝতেই পারছো? রায়কে নিজের করে পেতে আমি এখন রায়ের সাথে ঠিক কি করতে যাচ্ছি। রায়ের বাবা এখনো চুপচাপ বসে রয়েছেন, মুখে তার শব্দ নেই। রায়ের মাও বসে বসে কাঁদছেন। হয়তো তিনি কখনো ভাবতে পারেনি যে তার আপন ভাইয়ের ছেলে এতটা নিচু মন মানসিকতার অধিকারী হবে। অতপর আমি রায়ের বাবাকে উদ্দেশ্য করে বললাম, সব কিছু আমার জন্যই হয়েছে। আপনারা যদি আমাকে বাড়িতে আশ্রয় না দিতেন তাহলে হয়তো এসব কিছুই হতো না। আসলে সত্যি কথা বলতে কি, আমি একজন অলক্ষণী ছেলে। আমার জন্যই আজ এই রায় এতটা নির্মম পরিস্থিতিতে রয়েছে। আমার কথার উত্তরে রায়ের বাবা বললেন, প্লিজ এসব বলো না, এতে তো তোমার কোনো দোষ নেই। তাহলে এসব কেন বলছো তুমি? কেন নিজের ঘাড়ে সব দোষগুলো চাপিয়ে দিচ্ছ? না, আমি সব কিছুর জন্য দায়ী। জাস্ট এনাফ সাহারে, দ্বিতীয়বারের এসব কথা মুখে আনবে না। চিন্তা করো না, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি। আশা করি রায় এখনো আসিফের পক্ষ থেকে নিরাপদে আছে। রায়ের বাবার কথা শেষ না হতেই দরজার সামনে দাঁড়িয়ে কেউ একজন কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললেন, পুলিশকে ইনফর্ম করার আর কোনো দরকার নেই। অতঃপর সবাই দরজার সামনে তাকাতেই রায়কে দেখতে পেল। রায়কে দেখে তার বাবার সমস্ত চিন্তা দুশ্চিন্তা যেন এক নিমিষে উড়াল দিয়ে চলে গেল। অতঃপর রায়ের মা রায়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। মনে মনে খোদার কাছে হাজার কোটি শুকরিয়া, তিনি রায়ের মতো এক পবিত্র নারীকে অপবিত্র হতে দেননি। পরিশেষে রায় তার মাকে বহু কষ্টের সম্মুখীন হয়ে শান্ত করতে সক্ষম হন। রায়ের বাবা রায়কে জিজ্ঞেস করলেন, কিভাবে কি হয়েছে মা, আমাদের একটু বল। নিজ বাবার উত্তরে রায় বললেন, আসলে বড় মামা আমাকে কল দিয়ে অনেক রিকোয়েস্ট করে বলেছিল নিচে, অর্থাৎ বাড়ির গেটের সামনে আসতে। আসিফ নাকি আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমি প্রথমে রাজি না হলেও পরবর্তীতে মামার অনেক জোরাজোরি ও রিকোয়েস্টের কাছে নিজের হার মানতে বাধ্য হলাম। কিন্তু কখনো ভাবিনি যে তাদের মনে মনে এই ফন্দি ছিল। বাড়ির গেটের সামনে আসতেই আসিফ ক্ষমা চাইবার বদলে রুমাল দিয়ে আমাকে অজ্ঞান করে কোথায় একটা যেন নিয়ে আসে। কিন্তু আসিফ হয়তো জানতো না যে আমি আর 5টা মেয়ের মতো ভীতু নই। কিভাবে কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। অতঃপর খুব একটা সাহসিকতার সাথে সেখান থেকে বের হয়ে দ্রুত পুলিশকে ইনফর্ম করি। এখন আসিফ জেলখানায় পুলিশের 3rd ডিগ্রির সম্মুখীন হচ্ছে। কিন্তু মামা যে এভাবে আসিফকে সহযোগিতা করবে সেটা আমার কল্পনারও বাহিরে ছিল। রায়ের কথার উত্তরে তার মা বেশ কিছুটা গম্ভীর গলায় বললেন, আজ থেকে তোর বাবা বলতে কেউ নেই। আমিও ভুলে গেছি আজ থেকে যে আমার বড় ভাই বলে কেউ আছে পৃথিবীতে। সব সম্পর্ক ছিন্ন করে দিলাম আজ থেকে। কিন্তু মা, শাট আপ, এই নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ছেলেটা তোর জন্য অনেক অস্থির হয়ে পড়েছিল। রাত তো অনেক হলো, এবার ওকে নিয়ে তোর রুমে যা। অতঃপর রায় আমাকে নিয়ে নিজের রুমে চলে আসলো। আজ আমার আর রায়ের বিয়ের প্রথম রাত। কেমন কেমন যেন লাগছে আমার। রায় ওয়াশরুমে গিয়ে বেশ কিছুক্ষণ হয়েছে, আর আমি এখন বিছানায় বসে আছি। মনে মনে ভাবছি, না জানি আজ প্রথম রাতটা আমার কিভাবে কাটবে। অতঃপর রায় ব্ল্যাক
অর্থাৎ কালো রঙের একটা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হলেন। আর আমি মুগ্ধতার সীমা অতিক্রম করে নয়ন মেলে তাকিয়ে আছি। কালো রংটা আমার বেশ পছন্দের, রায় এটা খুব ভালো করেই জানতেন। হয়তো তার জন্যই আজ বিয়ের ফার্স্ট নাইট অর্থাৎ প্রথম রাতে আমার পছন্দের রঙের শাড়ি পরেছেন। রায় আমার কাছে এসে আমার কালো পাঞ্জাবিটা টেনে আমাকে তার মুখের নিকটে নিয়ে বললেন, শুনলাম আমার জন্য নাকি তুমি অস্থির হয়ে পড়েছিলে। না মানে হ্যাঁ। তা তুমি কি আমায় ভালোবাসো? হয়তো। তার মানে আমায় তুমি ভালোবাসো? হুম। আজ আমি তোমার অতীত সম্পর্কে জানতে চাই। কি তোমার অতীত? কি হয়েছিল সেদিন? কেন তোমাকে সেদিন মিথ্যে অপবাদে ফাঁসানো হয়েছিল, যার জন্য তোমাকে 9 বছর অন্ধকার ওই কারাগারে কাটিয়ে দিতে হয়েছিল? প্লিজ, আজ তুমি আমার কাছ থেকে কিছু লুকাবে না। আজ এখন এই মুহূর্তে তোমার অতীত জীবন সম্পর্কে আমাকে বলতেই হবে। রায়ের হঠাৎ করে এমন কথায় আমি বেশ কিছুটা হকচকিয়ে বললাম, আজ না প্লিজ, অন্য একদিন নিশ্চয়ই বলবো আমার অতীত জীবনে ঘটে যাওয়া স্মরণীয় প্রত্যেকটা গল্প। না প্লিজ শাহরিয়ার, আজ তোমাকে এখন এই মুহূর্ত থেকে আমায় বলতেই হবে তোমার অতীত জীবন সম্পর্কে। কখনো স্মরণ করতে চাইনি সেই দিনগুলোর প্রতি, কিন্তু মনে হয় আজ আপনাকে বলতেই হবে আমার জীবনে ঘটে যাওয়া সেই অভিশপ্ত দিনগুলোর কথা। আজ থেকে 9 বছর আগের কথা। হাসি খুশিতে ভরপুর ছিল আমাদের পরিবারটা। আমার বাবা গ্রামের স্বনামধন্য মানুষ হওয়ায় গ্রামের সব মানুষজন আমাদের খুব সম্মান করত। আমাদের গ্রামে শুধু একজনই সোনার টুকরো ছেলে বলে কেউ একজন ছিল। হ্যাঁ, সেই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং আমিই ছিলাম। পরিবার সহ গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসতো। ভালোবাসার কোনো কমতি ছিল না আমার। আনন্দতেই দিন আসতো আর দিন পার হতো আমার। তখন আমি সবে ইন্টার প্রথম বর্ষে উঠোয়া একজন ছাত্র ছিলাম। পাড়ার মোড়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা পেস্টি ছেলে এসে আমায় বলল, ভাইয়া ভাইয়া, আমায় একটু সাহায্য করুন। আমি আর আমার আপু মামা বাড়িতে যাচ্ছিলাম। তখন কিছু বাজে লোক আমার আপুকে খারাপ ভাষায় কথা বললে আমার আপু তার প্রতিবাদ জানালে ওরা আপুর সাথে অসভ্যতা করতে থাকে। ওই যে দেখুন, এখন আমার আপুর সাথে ওরা অসভ্যতা করছে। পেঁচে ছেলেটার কথাগুলো শুনে কিছুটা ডান দিকে তাকালেই দেখতে পেলাম সত্যি সত্যি তো একটা মেয়ের সাথে কিছু বখাটে ছেলেরা অসভ্যতম করছে। এ ধরনের অপরাধ আমাদের গ্রামে প্রায়ই হয়ে থাকে, যা প্রতিরোধ করার জন্য আমি এক দলও গঠন করেছিলাম। দল গঠনের পর থেকেই এসব অপরাধমূলক কাজ একদমই কমে গিয়েছিল। কিন্তু কুকুরের লেজ তো কুকুরের লেজই হয়, আর তার কখনো সোজা হয় না। অতবার আমি পিচ্ছি ছেলেটাকে নিয়ে সেই বখাটে ছেলেগুলোর নিকটে গিয়ে তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বললাম, কি রে ভাই, সমস্যা কি? আমার কথার উত্তরে কেউ একজন বলল, তোর সমস্যা কি? দেখেছিস না একটা মালকে হাতের নিকটে পেয়েছি, শুধু শুধু ডিস্টার্ব কেন করছিস? ও আচ্ছা, আমার ইন্টারফেয়ার করাতে তোদের ডিস্টার্ব হচ্ছে তাই না? আমার কথার জবাবে আবার সেই ছেলেটা বলল, হ্যাঁ হচ্ছে, তা তুই একা কি করবি আমাদের? অতঃপর শুধু একটা চিৎকার করে বলছিলাম। ইয়াং থেকে বয়স্ক লোকজন সবাই ছুটে এসেছিলেন। পরিশেষে আমার সাথে এত লোকজন দেখে ছেলেটার সঙ্গী সাথী সবাই পলায়ন করে। অতএব সেদিন নিজের থেকে বয়সে বড় ছেলেটাকে থাপ্পড় মেরে বলেছিলাম, নারীদের সম্মান করতে শিখ। রাতে সবার সাথে বসে খাবার খাচ্ছিলাম। তখন হঠাৎ আমার চাচাতো বোন দিয়া এসে আমার খাবারের প্লেটটা ফ্লোরে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বললেন, আমাকে খারাপ খারাপ ইঙ্গিত আর মেসেঞ্জারে খারাপ খারাপ মেসেজ ভিডিও পাঠানো বন্ধ কর শাহরিয়ার। আজ যদি তোর মায়ের পেটের বোন হতাম তাহলে কি তুই আমার সাথে এসব নোংরামি করার চেষ্টা করতে পারতি?